আজকের টপিক হচ্ছে সেভারাল ভ্যারিয়েবল। সেভারাল ভ্যারিয়েবল বেশ কিন্তু একটা বড় চ্যাপ্টার, এটা তোমরা একটু প্রিসাইজলি পড়ার চেষ্টা করবে, এত কিছু তোমাদের এসএসসির পারপাসে লাগে না। একটু রিঅ্যানালিসিস ইন আর এটাকে যদি এক্সটেন্ড করো তাহলে R2 R3 এগুলো সব পেয়ে যাবে। খেয়াল করে দেখবে যখন তুমি আর এর ক্ষেত্রে কোনো একটা পয়েন্ট এ এর নেইবারহুডকে ক্যালকুলেট করতে, তখন তুমি পেতে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা ওপেন ইন্টারভাল। তাহলে এই পার্টটাকেই আমরা এক্সটেন্ড করব, সামান্য কিছুটা এক্সটেন্ড করব। এবং এখানে একটা বিষয় আরেকটু আমি ক্লিয়ার করে রাখি, লিমিটের কনসেপ্টটা। ধরো আর এর ক্ষেত্রে লিমিট এক্সটেন্ডস টু এ বলতে আমরা কি বুঝতাম? এটা বলতে আমরা বুঝতাম আইদার লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস অর লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস অর বোথ। এ প্লাস মানে এ থেকে দূরে সরে যাওয়া নয়, বরং এর রাইট হ্যান্ড সাইড থেকে একে অ্যাপ্রোচ করা, এটা হলো এক্সটেন্ডস টু এ প্লাস। ইন দ্যাট কেস এক্সটা থেকে এ রাইট নেইবারহুড এ কমা এ প্লাস ডেল্টাতে। এক্সটেন্ডস টু এ মাইনাস বলতে এক্সটা এর লেফট সাইড থেকে একে অ্যাপ্রোচ করে। ইন দ্যাট কেস এক্সটা থাকে এ মাইনাস ডেল্টা এর মধ্যে। লিমিট এক্সটেন্ডস টু এ মানে সাধারণত এক্সটা এ হয় না, দ্যাট ইজ এ পয়েন্টটাকে লিমিট পয়েন্ট বলে, দ্যাট ইজ সেটা সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এটা হলো এর জন্য। এবারে দেখো যখন তুমি এ বি একটা পয়েন্ট নিচ্ছ তখন সে কিন্তু প্লেনে আছে, সে কিন্তু প্লেনে আছে। তুমি যদি অবজার্ভ করো, ভালো করে খেয়াল করবে, আমি এ বি পয়েন্টটা নিচ্ছি, এটা অরিজিন নিচ্ছি, এটা ও এক্স নিচ্ছি, এটা ও ওয়াই নিচ্ছি। এই পয়েন্টটি যদি এ বি হয় তাহলে আমরা যদি এই পয়েন্টটি পি হয়, সেখান থেকে এক্স অক্ষের উপরে পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এম পয়েন্টটি হয় এ কমা 0। ওয়াই অক্ষের উপরে যদি পারপেন্ডিকুলার ড্র করি, এন পয়েন্টটি হয় 0 কমা বি। তার মানে পার্টিকুলারলি এফ কমা 0 জন্য তুমি আর এর এই প্রপার্টি কাজে লাগাতে পারো, 0 কমা বি এর জন্য তুমি আর এর এই প্রপার্টি কাজে লাগাতে পারো। বাট এখানে এক্স টেন্ডস টু এক্স ওয়াই টেন্ডস টু এ বি দুটো পয়েন্ট থাকবে, R2 মধ্যে হচ্ছে। এটার মানে অনেক কিছু বোঝায়। এখানে এক্স ওয়াই টেন্ডস টু এ বি মানে তুমি এক্স অক্ষ বরাবর এম ও এম অব্দি এসে তারপর যেতে পারো। ইন দ্যাট কেস ও এম স্টেজটাতে দেখতে পাচ্ছ এক্স এর মানটা ফিক্সড হয়ে আছে। তুমি ও এন বরাবর গিয়ে এনপি বরাবর যেতে পারো, ও এন বরাবর ওয়াই এর মানটা ফিক্সড হয়ে আছে 0, এক্স এর মানটা ফিক্সড হয়ে আছে 0, সরি এখানে ওয়াই এর মানটা ফিক্সড হয়ে আছে 0। তুমি ও থেকে এবি বরাবর ডায়াগোনালি যেতে পারো, তুমি ও থেকে প্যারাবোলিক পথ বরাবর এবি বরাবর যেতে পারো, তুমি ও থেকে কোনো একটা সার্কুলার পথ বরাবরও যেতে পারো। তার মানে এখানে কিন্তু R2 ক্ষেত্রে xy tends to AB means xy tends to AB along any manner, along any manner। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা যদি আর এর সাথে তুমি রিলেট করতে পারো বা বুঝে নিতে পারো তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এর ক্ষেত্রে আমরা যেটা একটা সিম্পল নেইবারহুড, দ্যাট ইজ একটা ওপেন ইন্টারভাল নিয়ে কাজ করি। এই এবির ক্ষেত্রে সেভারাল ভ্যারিয়েবল, দ্যাট ইজ স্পেসিফিক্যালি R2 ক্ষেত্রে সেটা চলে যাচ্ছে প্লেনে। এবং এখানে আমরা এক্সটেন্ডস টু এ বলতে একটা সরল রেখা বরাবর, একটা স্ট্রেট লাইন বরাবর ভাবতাম। এখানে এক্স ওয়াই টেন্ডস টু এবি মানে যে কোনো ভাবে এক্স ওয়াই থেকে এবির দিকে যাওয়া যেতে পারে। তার মানে যখন আমরা আর এর ক্ষেত্রে কাজ করেছি আমরা শুধুমাত্র একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতাম, সেটা কি বলতো? ফাংশনটা লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে না ফাংশনটা লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে না। আমরা কখনো এটা নিয়ে ভাবতাম না যে এক্স এ কে কিভাবে অ্যাপ্রোচ করলো, কারণ ওখানে অ্যাপ্রোচিং পজিশন দুটোই ছিল, আইদার ফ্রম রাইট অর ফ্রম লেফট। কিন্তু সেভারাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে
এই জায়গাটা সবার আগে পরিবর্তন হয়। এখানে যেমন আমরা লিমিট স্ট্রাকচার নিয়ে ভাববো, তার অনেক আগে আমরা এইটা নিয়ে ভাববো যে এক্স ওয়াই এবির দিকে যে কোনো ভাবে গেলে লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করছে। তো যদি দেখা যায় এক্স ওয়াই টেন্ডস টু এবি অ্যালং ওয়াই ইকুয়ালস টু এক্স, তার জন্য লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করছে। যদি দেখা যায় এক্স ওয়াই টেন্ডস টু এবি অ্যালং ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তার জন্য লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করছে। বাট এক্স ওয়াই টেন্ডস টু এবি অ্যালং ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, তার জন্য লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করছে না। তাহলে ওভারঅল আমরা বলতে পারবো লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করছে না। তার মানে এখানে R2 ক্ষেত্রে দুটো ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, লিমিটের ডেফিনেশন তো স্যাটিসফাই করতেই হবে। নাম্বার টু, যেটা সবচেয়ে বেশি ভাইটাল, যে অ্যালং এনি ম্যানার, দ্যাট ইজ অ্যালং এনি পাথ, তাকে লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করতে হবে। এই যে অ্যালং এনি ম্যানার, এটাকে আমরা সবচেয়ে বেশি কাজে লাগাই লিমিটটাকে ডিসপ্রুভ করতে। কেন? আমরা যদি দেখাতে পারি যে কোন দুটো পার্টিকুলার পাথ বরাবর লিমিটিং ভ্যালুটা ডিফারেন্ট হচ্ছে, তাহলে আমরা চোখ বুঝে বলতে পারবো লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করে না। এবারে প্রথম যে প্রশ্ন, এই যে আমি দেখালাম যে এর ক্ষেত্রে আমরা নেইবারহুড বলতে ওপেন ইন্টারভ্যাল বুঝবো, তাহলে এর ক্ষেত্রে R2 ক্ষেত্রে আমরা নেইবারহুড বলতে কি বুঝবো, এটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে। আমি কয়েকটা ছবি নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছ আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, একটা স্কোয়ার নিয়েছি, একটা সার্কেল নিয়েছি, তিনটে কোয়ান্টিটি আমরা নিয়েছি। যে স্কোয়ারটা আমরা নিয়েছি তার এই যে ডট যেটা দেওয়া আছে মিডিলে, এই পয়েন্টটিকে ধরো এবি। একই রকম ভাবে যে সার্কেলটা নিয়েছি তার এই পয়েন্টটিকে ধরো এবি। একই রকম ভাবে যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি তার এই পয়েন্টটিকে ধরো এবি। দেখো আর এর সাথে R2 যে ডিফারেন্সটা, সেটা সবার আগে কোথায় না, যেটা ছিল একটা সিঙ্গেল স্ট্রেট লাইনের উপরে, সেটা এবার চলে এসছে একটা প্লেনের উপরে। এবং আমি ভালো করে দেখালাম যে এখানে এ পয়েন্টকে বেস করে তুমি এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা পাবে। তাহলে আরেকটু যদি আমি ভালো করে বোঝাই, তাহলে একটা জিনিস খেয়াল করবে, ধরো এই পয়েন্টটি হচ্ছে এবি, তাহলে এ কে বেস করে যদি সিম্পল আর এর উপরে ভাবতাম, এ কে বেস করে আমরা একটা এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা পেতে পারি। একই রকম ভাবে বি কে বেস করে আমরা একটা বি প্লাস ডেল্টা ওয়ান বি মাইনাস ডেল্টা ওয়ান পেতে পারি। তার মানে এক্ষেত্রে নেইবারহুডটা কিন্তু ওই একটা সিঙ্গেল ইন্টারভ্যালের থেকে একটু কনসেপ্টটা সরে আসছে। একটা রেক্ট্যাঙ্গেল বা একটা স্কোয়ার বা একটা সার্কুলার নেইবারহুড এক্ষেত্রে কিন্তু কনসিডার করা হয়। আর যারা ম্যাট্রিক্স ভালো করে পড়েছো তারা তো জানো আমরা এর ফার্দার এক্সটেনশনও করতে পারি। সার্কেলটা হয়ে যাবে সেক্ষেত্রে স্ফেয়ার, রেক্ট্যাঙ্গেলটা হয়ে যাবে প্যারালোপাইড, স্কোয়ারটা হয়ে যাবে সেক্ষেত্রে কিউব। তো আমরা যেতে পারি, কোনো সমস্যা নেই। তো আমার এখানে যেটা বক্তব্য, যে আমি ধরে নাও এবি একটা পয়েন্ট ধরে নিচ্ছি R2 মধ্যে আছে, লেট এবি বিলংস টু R2, দেন দ্য নেইবারহুড অফ এবি is a subset S of R2 such that AB belongs to S. এটা তো নেইবারহুডের ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া, তোমরা পয়েন্ট সেট থিওরির জন্য পড়েছো। যে পয়েন্টে তুমি নেইবারহুড সার্চ করছো সবার আগে সেই পয়েন্টটিকে সেটের মধ্যে থাকতে হয়। আর যদি আমরা পয়েন্টটিকে সেট থেকে বাদ দিয়ে দিই তাহলে ক্রিয়েট হয় ডিলিটেড নেইবারহুড। লেট delta greater than 0 be arbitrary. Then the subset x comma y such that modulus x minus a less than delta, modulus y minus b less than delta is called square
নেইবারহুড অফ এবি। ভালো করে খেয়াল করে দেখবে, আমি একটু আগে তোমাকে যেটা বোঝালাম অনেকটা সেই ধরনের। এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, তার মানে এ মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা। ওয়াই মাইনাস বি লেস দ্যান ডেল্টা, তার মানে বি মাইনাস ডেল্টা লেস দ্যান ওয়াই লেস দ্যান বি প্লাস ডেল্টা। তার মানে এই যে এবি পয়েন্টটাকে আমরা এখানে নিয়েছি, আমরা যদি এ কে বেস করে ভাবতাম তাহলে খেয়াল করে দেখো, এটা হতো এ মাইনাস ডেল্টা, এটা হতো এ প্লাস ডেল্টা। বি কে বেস করে যদি ভাবতাম তাহলে এটা হতো বি মাইনাস ডেল্টা, এটা হতো বি প্লাস ডেল্টা। তার মানে এক্ষেত্রে দুদিকের লেন্থটা সমান। তাহলে এই যে নেইবারহুডটা, এটা কিন্তু এবির নেইবারহুড, এবং এটা কেমন নেইবারহুড না স্কোয়ার নেইবারহুড, এটা হচ্ছে স্কোয়ার নেইবারহুড। তার মানে ইন R2 যে কোনো পয়েন্ট এবির নেইবারহুড আমরা স্কোয়ার নেইবারহুড হিসেবে নিতে পারি। এটা হলো একটা পার্ট, যেটা আর এর ক্ষেত্রে শুধুমাত্র একটা ইন্টারভ্যাল ছাড়া আমরা আর কিছু নিতে পারতাম না। এগেইন the subset x, y such that x minus a তার স্কোয়ার প্লাস y minus b তার স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ার is called circular neighborhood of AB। আমরা এটাকে বলি এবির সার্কুলার নেইবারহুড। এক্ষেত্রে সার্কেলের রেডিয়াসটা ডেল্টার থেকে ছোট, আর কিচ্ছু না। তাহলে এই যে নেইবারহুডটা, এই নেইবারহুডটা হচ্ছে সার্কুলার নেইবারহুড। এর ইনার জোনের মধ্যে যেগুলো আছে পয়েন্টগুলোর কালেকশনকে আমরা বলি সার্কুলার নেইবারহুড। Again, for alpha less than a less than beta, gamma less than b less than delta, the subset alpha comma beta cross gamma comma delta equals to xy such that x টা alpha beta এর জন্য থাকবে। তার মানে আলফা লেস দ্যান এক্স লেস দ্যান বিটা কমা গামা লেস দ্যান ওয়াই লেস দ্যান ডেল্টা ইজ কল্ড রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড অফ এবি। ওকে, অথবা এটাকে আরেকভাবে বলা যায়, ফর ডেল্টা 1 ডেল্টা 2 গ্রেটার দ্যান 0 the subset modulus x minus a less than, sorry, the subset xy such that modulus x minus a less than delta 1 modulus y minus b less than delta 2 is called রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড অফ এবি। এভাবেও আমরা বলতে পারি যে এটা হলো এবির রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড। লেন্থ দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে, এটার সাথে এটার কিন্তু কোনো তফাৎ নেই। আলফা মানে এক্ষেত্রে হচ্ছে এ মাইনাস ডেল্টা 1, বিটা মানে এ প্লাস ডেল্টা 1, গামা মানে এ মাইনাস ডেল্টা 2, বিটা মানে এই বি মাইনাস ডেল্টা 2, ডেল্টা মানে হচ্ছে বি প্লাস ডেল্টা 2, ডেল্টা মানে হচ্ছে বি প্লাস ডেল্টা 2। তো এটা দেখতে পাচ্ছ এই যে ছবিতে যাওয়া আছে, এটাকে তুমি ধরে নাও এ মাইনাস ডেল্টা 1 থেকে এ প্লাস ডেল্টা 1, এটাকে ধরে নাও বি মাইনাস ডেল্টা 2 থেকে বি প্লাস ডেল্টা 2। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা, এটা হলো রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড। এইবার একটা প্রশ্ন আসতে পারে মনে, যে একটাই পয়েন্ট তার কতগুলো নেইবারহুড থাকতে পারে বা কতগুলো ডিস্টিংক্ট নেইবারহুড থাকতে পারে। দেখো এই ক্ষেত্রে যেহেতু এটা প্লেনের উপরে আছে, প্লেনের উপরে সার্কেল, রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ার তাদের মধ্যে একটা রিলেশন থাকে। তুমি দেখতে পাচ্ছ আমি এখানে একটা ছবি এঁকেছি, এটা একটা সার্কেল ড্র করা আছে যার মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এবং সর্ববৃহৎ রেক্ট্যাঙ্গেলটা কিন্তু আবার একটা স্কোয়ার হয়, মাধ্যমিকে তোমরা পড়েছিলে। একে বেস করে একটা স্কোয়ারও আছে, এই যে এটা একটা দেখতে পাচ্ছ, মোটামুটি আমি দেখাচ্ছি আর কি। আবার তাকে বেস করে একটা রেক্ট্যাঙ্গেল আছে। তার মানে এই যে তিনটে নেইবারহুড, এরা কিন্তু একে অপরের পরিপূরক। দ্যাট ইজ, কোথাও যদি সার্কুলার নেইবারহুড পাওয়া যায়
তুমি নিশ্চিন্ত থাকতে পারো সেখানে স্কোয়ার নেইবারহুড ডেফিনেটলি পাওয়া যাবে। স্কোয়ার পাওয়া গেলে সার্কুলার পাওয়া যাবে, আর স্কোয়ার পাওয়া যাবে মানে রেক্ট্যাঙ্গুলার পাওয়া যাবে, এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। তার মানে আমরা ইন R2 নেইবারহুড গুলোকে আইদার স্কোয়ার অর রেক্ট্যাঙ্গেল অর সার্কুলার ফরম্যাটে নিতে পারি। ইন আইদার কেস আমরা এবি নেইবারহুডকে বলবো ভি ডেল্টা এবি, না স্ট্যান্ডার্ড নোটেশন। এই ভি ডেল্টা এবি তুমি সার্কুলার ফরম্যাটে নিতে পারো, তুমি স্কোয়ার ফরম্যাটে নিতে পারো, তুমি রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিতে পারো। এইবার যদি এবিটাকেই ডিলিট করা হয় ভি ডেল্টা এবি থেকে, ইফ এবি ইটসেলফ ডিলিটেড ফ্রম দ্য নেইবারহুড, সে নেইবারহুড যে ফরম্যাটেই থাক না কেন, দেন ইট ইজ কল্ড, একদম আর এর মতো পয়েন্ট সেট থিওরির মতো সেম টু সেম, deleted neighborhood of AB and V delta dash AB, আমরা ডিনোট করি তাকে V delta dash AB বলে, that equals to V delta AB minus singleton set AB, that is simple, AB পয়েন্টকে ওখান থেকে বার করে দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। এই অবধি বুঝতে পেরেছো? ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট। দেখো এই ইন্টেরিয়র পয়েন্ট, ওপেন সেট, ক্লোজ সেট, এগুলো কিন্তু আর কোথাও কোনো আলাদা কিছু নেই। R2 জন্য ডেফিনেশন ওয়াইজ কোনোদিন আলাদা কিছু হয় না, শুধু এই নেইবারহুডের ফরম্যাটটি এখানে পরিবর্তন হয়, আর কিচ্ছু না। আমরা ইন্টেরিয়র পয়েন্ট কাকে বলি? ফর AB belongs to S, AB is called interior point of S. AB is called interior point of S if there exists delta greater than 0 such that AB belongs to V delta AB contained in S. সোজা কথায় ইন্টেরিয়র পয়েন্টের এমন একটা ডেফিনেশন দেওয়া যায় যেটা যে কোনো ডাইমেনশনে কাজে লাগে, যে দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড অফ দ্যাট পয়েন্ট containing that point and contained in given set. That is AB হচ্ছে এখানে পয়েন্ট, একটা নেইবারহুড পাবো যে AB কে কন্টেইন করবে এবং যে সেটের জন্য আমরা ওপেন বা ক্লোজড বা ইন্টেরিয়র চেক করতে যাচ্ছি তার মধ্যে কন্টেন্ট থাকবে। এই হলো সিম্পল ডেফিনেশন ইন্টেরিয়র পয়েন্টে, কোনো পরিবর্তন নেই। এই ভি ডেল্টা এবিটা এখানে তোমাকে ওই তিনটে ফরম্যাটের যে কোনোটাতে নিতে হতে পারে। একই রকম ভাবে ওপেন সেটের ডেফিনেশন কি ছিল? ওপেন সেটের ডেফিনেশন ছিল কি না, সেটের সমস্ত পয়েন্টকে তার ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে। ইচ পয়েন্ট ইজ ইন্টেরিয়র পয়েন্ট, এটুকু মনে রাখলেই যথেষ্ট। ইচ পয়েন্ট ইজ ইন্টেরিয়র পয়েন্ট, এটা মনে রাখলেই যথেষ্ট। নেক্সট হচ্ছে ছিল লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্টের ডেফিনেশন আমরা কি বলতাম? AB is a limit point of S. এটার জন্য AB কে কিন্তু S এর মধ্যে থাকলেও চলে, না থাকলেও চলে। আমরা জানি লিমিট পয়েন্ট সেটের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। ইফ every neighborhood of AB contains infinitely many points of S, infinitely many points of S, AB এর প্রত্যেকটা নেইবারহুড S এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে, এটা আমরা একটা স্টেপ বলতে পারি। অথবা AB এর যে কোনো ডিলিটেড নেইবারহুড AB বাদে সেটার একটা পয়েন্ট কন্টেইন করবে, সেক্ষেত্রে আবার ডিলিটেডটা বলার খুব একটা গুরুত্ব থাকে না।
অথবা আমরা এভাবে বলতে পারি ভি ডেল্টা এ বি মাইনাস সিঙ্গেলটন সেট এ বি ইন্টারসেকশন যে সেটের লিমিট পয়েন্ট আমরা চেক করছি দ্যাট ইজ নট ইকুয়ালস টু 5। তার মানে ভি ডেল্টা ড্যাশ এ বি ইন্টারসেকশন এস নট ইকুয়ালস টু 5। আর এবার যদি এবি পয়েন্টটা এস এর মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে ডিলিটেড নেইবারহুড চেক করার কোনো প্রয়োজন হয় না, কারণ সেটের মধ্যে না থাকলেও কিন্তু লিমিট পয়েন্ট হওয়া যায়। আর যে সেটের মধ্যে নেই তার লিমিট পয়েন্ট চেক করার কোনো প্রয়োজন হয় না। মনে রাখবো বোলজানো আস্টাসিস থিওরি, ওপেন সেট, ক্লোজ সেট যা যা তুমি পড়েছো সবকিছু কিন্তু এক্ষেত্রে ভ্যালিড, কোনো ডেফিনেশন আলাদা কিছু নেই, শুধু নেইবারহুডটাকে আলাদাভাবে আমাদেরকে ভাবতে হয়। একটা সেটকে আমরা ক্লোজড কখন বলি? যদি তার ডেরাইভড সেট তার মধ্যে থাকে, তার মানে সেটের সমস্ত লিমিট পয়েন্ট তার মধ্যে থাকে। তার মানে আমরা এভাবেও বলতে পারি যে সেটের এমন কোন লিমিট পয়েন্ট নেই যেটা সেটের মধ্যে নেই, তার মানে সেটের সমস্ত কন্ট্রাপোজিটিভ স্টেটমেন্ট সেটের সমস্ত লিমিট পয়েন্ট সেটের মধ্যে আছে। তো এভাবেও আমরা কিন্তু কনসিডার করতে পারি। নেক্সট যেটা তোমাদের সব থেকে বেশি যেখান থেকে কাজে লাগে সেটা হচ্ছে লিমিট অফ এ ফাংশন। লিমিট অফ এ ফাংশন, একটু হোল্ড করো, কেউ মনে হয় জয়েন করবে। নেক্সট হচ্ছে লিমিট অফ এ ফাংশন। ডি সাবসেট অফ R2 and F from D to R be a function and AB be a limit point of D। এইখানে কিন্তু একটু আলাদা আর এর ডেফিনেশনের থেকে। কেন আলাদা? লেট xy বিলংস টু ডি, এই যে লেখাটি লিখবো আমি এর আগে এতক্ষণ ধরে এটাই বোঝালাম ছবি এঁকে, যে এটা কিন্তু তোমাদের আর এর ক্ষেত্রে ভাবতে হতো না। and xy tends to AB along any manner। এটা বুঝতে পেরেছো তো এই লেখাটা কেন বলা হচ্ছে? কারণ ওখানে আমরা একটা ভাবেই যেতাম either tends to plus or tends to minus। এখানে তুমি পৃথিবীর যত রকম ভাবে যাওয়া যায় আরবিটারি পথ বরাবর যেতে হবে। তার মানে এই লেখাটা কিন্তু লিমিট এক্সিস্ট করার জন্য সব থেকে বেশি ভাইটাল। যদি এক্সিস্ট না করাতে হয় সেক্ষেত্রে তুমি দুটো পাথ দেখিয়ে দাও যে দুটো পাথ বরাবর ডিফারেন্ট লিমিটিং ভ্যালু ডিফারেন্ট, সুতরাং লিমিট এক্সিস্ট করে না। বাট করার ক্ষেত্রে তোমাকে কিন্তু এটা ধরতেই হবে এবং লিখতেও হবে। বুঝতে পারছো এই লাইনটা কেন লেখা হচ্ছে? হ্যাঁ স্যার। Then f is said to tend to a limit L, that is limit xy tends to AB fxy equals to L if for every epsilon greater than 0 there exists delta greater than 0 such that modulus of fxy minus L less than epsilon for all xy belongs to v delta dash AB intersection। আচ্ছা আমরা সেটটা কোথায় থেকে ডি থেকে নিয়েছিলাম, ইন্টারসেকশন ডি। ওকে, এক্ষেত্রে এই এলটাকে আমরা বলি ডাবল লিমিট। ইন দিস কেস if limit exists is called double limit or simultaneous limit। এক্ষেত্রে আমরা লিমিটটিকে বলি ডাবল লিমিট বা সাইমালটেনিয়াস লিমিট। বোঝা গেল?
এইবার এই যে ভিডেলটা ড্যাশ এবি, একে তুমি কিভাবে নেবে এটা তোমার ব্যাপার। তুমি চাইলে ইয়েতে নিতে পারো, সার্কুলার নেবারহুড নিতে পারো, রেক্টাঙ্গুলার নিতে পারো, স্কোয়ার নিতে পারো। মনে রাখবে তুমি কোন নেবারহুড নিলে তার জন্য এটা কোনোদিন হতে পারে না যে কোনোদিন লিমিটের ডেফিনেশন সার্কুলার নেবারহুডে হোল্ড করলো, স্কোয়ারে হোল্ড করলো, রেক্টাঙ্গুলারে হোল্ড করলো না। তার জন্য তুমি সবসময়তে আমার এই ছবিটি মনে রাখবে, এই ছবিটি মনে রাখবে। তাই কোন পাথ নিচ্ছ সেটা ভ্যারি করে, সেটা ইম্পর্ট্যান্ট। তার উপরে লিমিট এক্সিস্ট করা না করা অনেক কিছু নির্ভর করে, বাট নেবারহুড কি নিচ্ছ তার উপরে নির্ভর করে না। এখানে তুমি যে কোনো তিনটে নেবারহুডের মধ্যে একটা নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এই ছিল ডাবল লিমিটের ডেফিনেশন। তাহলে লিমিট এক্সিস্ট করে না এটা দেখাতে গেলে কি করতে হবে? নন এক্সিস্টেন্স অফ সাইমালটেনিয়াস লিমিট বা ডাবল লিমিট। সবচেয়ে সহজ রাস্তা, তুমি যদি দুটো ডিফারেন্ট পাথ বরাবর দেখাতে পারো যে দুটো ডিফারেন্ট লিমিট হোল্ড করে, ইন দ্যাট কেস তুমি নিশ্চিন্তে ক্লেম করতে পারবে লিমিট এক্সিস্ট করে না। ওকে, তাহলে টু শো লিমিট xy tends to ab fxy does not exist, it is sufficient to show that for two functions মানে কিন্তু path y equals to f1x, y equals to f2x, limit x tends to a f of x comma f1x not equals to limit x tends to a f of x comma f2x. তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে লিমিটটা তো ডাবল লিমিট, আপনি সিঙ্গেল লিমিট নিলেন কেন? দেখো, আমি তার আগে y কে অ্যাজ এ ফাংশন অফ x লিখে নিয়েছি। তার মানে যখন তুমি y কে অ্যাজ এ ফাংশন অফ x লিখে নিতে পারছো, তার মানে y ইকুয়ালস টু f1x, এটা কিন্তু একটা স্পেসিফিক কার্ভের ইকুয়েশন, দ্যাট ইজ একটা স্পেসিফিক পাথের ইকুয়েশন। y ইকুয়ালস টু f2x একটা স্পেসিফিক কার্ভের ইকুয়েশন, স্পেসিফিক পাথের ইকুয়েশন। তার মানে y টা অলরেডি x এর উপরে ডিপেন্ড করে গিয়েছে। তার মানে এক্ষেত্রে তুমি শুধুমাত্র x বসালেই লিমিট পাবে, কারণ y টা তো অলরেডি x এর দ্বারা মোটিভেট হয়ে গিয়েছে। তার জন্য কিন্তু আমরা ডাবল লিমিট থাকলেও x টেন্ডস টু a লিখেছি। সোজা কথায় দুটো ডিফারেন্ট পাথ বরাবর যদি তুমি ডিফারেন্ট ভ্যালু বের করতে পারো বা দেখাতে পারো, ইন দ্যাট কেস লিমিট এক্সিস্ট করবে না। এই পার্টটা কিন্তু কন্টিনিউটিতে গিয়ে আবার কাজে লাগবে। নেক্সট, iterated or repeated limit. Iterated or repeated limit. Iterated limit or repeated limit. ধরে নাও এই যে xy tends to ab, আমি আরেকবার ছবিটি দেখাই। এখানে ab আছে, আমরা আগেই বলেছি xy tends to ab means xy যে কোনো ভাবে ab এর দিকে যেতে পারে। এই পথটা বরাবর যেতে পারে, এই পথটা বরাবর যেতে পারে, এই পথটা বরাবর যেতে পারে, এখান দিয়ে ঘুরে 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 ab এর দিকে যেতে পারে। আবার স্ট্রেট লাইন, এই যে এখানে কার্ভ আঁকলাম, এখানে একটা স্ট্রেট লাইন বরাবর যেতে পারে, এখানেও একটা স্ট্রেট লাইন বরাবর যেতে পারে, যে কোনো ভাবে যেতে পারে। এখানে একটা প্যারাবোলা ড্র করলাম, সেইভাবে যেতে পারে। একটা কোনো সার্কেল আছে যে অরিজিনকে এবং ওই পয়েন্ট, দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার বরাবর যেতে পারে। এক্ষেত্রে কিন্তু xy tends to ab along any manner, তবেই কিন্তু আমরা ডাবল লিমিটের ক্রাইটেরিয়াটা বলতে পারি। ইটারেটেড লিমিটে আমরা এই জায়গাটা থেকে, কনসেপ্টটা থেকে একটু সরে আসি। ধরো এটা ox, এটা oy, এখানে আছে ab। আমরা প্রথমে ও থেকে
OX বরাবর চলে আসলাম এই পয়েন্টটিতে, দ্যাট ইজ A,0 তে। তারপরে আমরা A0 থেকে AB অবধি রান করলাম। তাহলে ধরো এই পয়েন্টটি P, আমরা যাব O থেকে P এর দিকে, বাট রুটটাকে একটু ব্রেক জার্নি করলাম। কিরকম? আমরা প্রথমে গেলাম O থেকে M এর দিকে, তারপরে আবার ব্রেক জার্নি করলাম M থেকে P এর দিকে, আলটিমেট O থেকে P এর দিকেই গেলাম। বাট এই যে পাথটা, এটা কিন্তু কোনো আরবিটারি পাথ নয়, এটা কিন্তু একটা স্পেসিফিক পাথ। বুঝতে পেরেছো এই বিষয়টা? এটা কিন্তু একটা স্পেসিফিক পাথ, ঠিক আছে? তাহলে ধরে নাও, লেট লিমিট extends to a fxy equals to phi y। কেন? কারণ আমরা x এর বেসিসে লিমিট নিচ্ছি, তাহলে আলটিমেট যে ফাংশনটা জেনারেট করবে সেটা y এর ফাংশন হবে। নাও লেট লিমিট y tends to b phi y equals to L1, then লিমিট y tends to b phi y, phi y এর জায়গাতে এই ভ্যালুটি বসিয়ে দাও, লিমিট x tends to a fxy that equals to L1। এটা হলো এই উপরেরটা সিমিলার একটা কনসেপ্ট। একই রকম ভাবে কনসেপ্টটা এরকমও করা যেতে পারে, ধরো তুমি ON বরাবর গেলে, তারপরে NP বরাবর গেলে, আলটিমেট সেই P তেই পৌঁছাবে, O থেকে N, N থেকে P, আলটিমেট O থেকে P, বাট পাথ ইজ স্পেসিফিক পাথ। এগুলো অনেকটা এই ধরনের কনসেপ্ট যেটা আমি দেখাতে চাইছি। বা এর প্যারালাল দিয়েও কিন্তু এটা করা যায়, এমন নয় যে এই অরিজিন বরাবরই যেতে হবে, প্যারালাল দিয়েও করা যায়। তার মানে এবারে ধরো তুমি y এর লিমিটটি আগে নিলে, লেট লিমিট y tends to b fxy, তাহলে লিমিটটা নিলে y এর উপরে যে ফাংশনটি জেনারেট হবে সেটা আলটিমেট x এর ফাংশন, তাহলে ধরে নাও xi-x। লেট লিমিট x tends to a xi-x equals to L2, then লিমিট x tends to a xi-x এর ভ্যালুটি বসিয়ে দাও, লিমিট y tends to b fxy that equals to L2। তাহলে একটি আমরা পেলাম L2, একটি আমরা পেলাম L1। Those L1, L2 are called iterated or repeated limits। এই L1 এবং L2 কে বলা হয় ইটারেটেড বা রিপিটেড লিমিট। একটা জিনিস ভালো করে মনে রাখবে, কোন ফাংশনের যদি ডাবল লিমিট বা সাইমালটেনিয়াস লিমিট এক্সিস্ট করে, তার ইটারেটেড লিমিট অলওয়েজ এক্সিস্ট করবে এবং সমান হবে। যদি ইটারেটেড লিমিট এক্সিস্ট না করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ডাবল লিমিট এক্সিস্ট করবে না। বাট যদি ইটারেটেড লিমিট এক্সিস্ট করে এবং সমান হয়, ডাবল লিমিট এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে। আমি নোটটা এখানে লিখে দিচ্ছি, এক্সিস্টেন্স অফ ডাবল লিমিট will imply, এখানে আরেকটা বিষয় আছে, ইকুয়ালিটি অফ, ওটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, বলে দিচ্ছি, রিপিটেড লিমিটস ইফ দে এক্সিস্ট। এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে যদি ডাবল লিমিট এক্সিস্ট করে তাহলে ইটারেটেড লিমিট সবসময় সমান হবে, তখন যদি তারা এক্সিস্ট করে। এটা একটা পার্ট আমি ভুলে গেছিলাম। দেখা যাচ্ছে ডাবল লিমিট এক্সিস্ট করে, ইটারেটেড লিমিট এক্সিস্ট করে না, যদিও এই কেস কিন্তু খুব রেয়ার। ওই জন্যই মানে আমাদের মনে থাকে না, তোমারও হয়তো অনেকদিন না পড়লে মনে থাকবে না। এটা কিন্তু খুব রেয়ার কেস। দেখা যাচ্ছে এক্সিস্ট করে না, তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই। ইফ হাউএভার repeated limit are not equal,
double limit cannot exist. দেখা যাচ্ছে iterated limit repeated limits are not equal, double limit cannot exist. দেখা যাচ্ছে ডাবল লিমিট ইকুয়াল নয়, তাহলে ডাবল লিমিট এক্সিস্ট, এটা তো বলেছিলাম। এবার দেখা যাচ্ছে ডাবল রিপিটেড লিমিট ইকুয়াল হলো, তাহলেও কিন্তু ডাবল লিমিট এক্সিস্ট নাও করতে পারে। মানে সোজা কথায় বলতে গেলে রিপিটেড লিমিট ইকুয়াল মানে যে ডাবল লিমিট এক্সিস্ট করবে তা কিন্তু নয়। ওকে, যাই হোক, মেন প্রবলেমে আসি। নেক্সট প্রবলেম, লিমিট xy, এই অবধি ক্লিয়ার তো থিওরিটিক্যাল পার্টটা? হ্যাঁ স্যার। কোনটা হবে জানবে। যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে, অনেক সময়তে আমাদের পোলারে গেলে বেশি সুবিধা হয় অনেক সময়তে। যেমন ধরো এখানে যদি আমরা পুট করি এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, তাহলে এক্স ওয়াই টেন্ডস টু 0 0, তার মানে ডেফিনেটলি আর টেন্ডস টু 0। ওকে, definitely r tends to 0, xy tends to 0 0 মানে কি x square plus y square tends to 0, তার মানে r square tends to 0, r tends to 0. In that case, modulus xy into x square minus y square by x square plus y square, xy r cos theta, r sin theta, r square cos square theta minus sin square theta cos 2 theta, x square plus y square r square, তাহলে আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে আলটিমেট আর স্কোয়ার কস থিটা সাইন থিটা কস 2 থিটা। আমরা জানি কস থিটার মড ভ্যালু লেস ইকুয়ালস টু 1, সাইন থিটারও 1, কস 2 থিটারও 1, তাহলে লেস ইকুয়ালস টু মডিউলাস আর স্কোয়ার, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ নয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা লেস দ্যান ইপসাইলন হবে ফর x মাইনাস, কারণ নেবারহুডটা দেখো 0 0 ছিল, লেস দ্যান ডেল্টা স্কোয়ার ইফ, কখন হবে যদি ডেল্টা স্কোয়ার ইকুয়ালস টু ইপসাইলন হয়। এখানে কিন্তু ইপসাইলনের এই ডেল্টার মানও কখনো বের করতে দিতে পারে, দ্যাট ইজ ফর ডেল্টা ইকুয়ালস টু রুট ইপসাইলন। তাহলে আমরা কি পেলাম, xy ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 0 লেস দ্যান ইপসাইলন ফর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ার। যেহেতু নেবারহুডটা 0 0, তাই এখানে 0 0 নিয়েছি। সো লিমিট xy tends to 0 0, xy into x square minus y square by x square plus y square that equals to 0. তুমি এই প্রবলেমটিকে কিন্তু চাইলে কার্টেশিয়ানও করতে পারতে, তাতে কোনো সমস্যা ছিল না, কার্টেশিয়ানও কিন্তু করা যায়। নেক্সট, fxy তোমাকে দিয়েছে, given that fxy equals to x sin 1 by y plus y sin 1 by x, xy not equals to 0 0, xy equals to 0. অপশন দেওয়া আছে লিমিট xy tends to 0 0, fxy 0. Option 2, limit xy tends to 0 0, fxy equals to limit x tends to 0, limit y tends to 0, fxy equals to limit y tends to 0, limit x tends to 0, fxy equals to 0. 3 নম্বর, as iterated limits
are not equal, so double limit not exists. 4 none of them. বলো কোনটা হবে? fxy দিয়েছে x sin 1/y plus y sin 1/x, যখন xy not equals to 0, তার মানে যদি x কম্পোনেন্ট 0 হয় y কম্পোনেন্ট 0 না হয় fxy কিন্তু তুমি সেক্ষেত্রে 0ই ধরবে, কারণ তাদের প্রোডাক্টটা 0। যদি y কম্পোনেন্ট 0 হয় x কম্পোনেন্ট নন 0 হয় সেক্ষেত্রেও প্রোডাক্ট 0, তুমি fxy কিন্তু 0ই ধরবে। তাহলে যখন x এবং y দুজনে 0-র খুব কাছে আছে বাট এক্স্যাক্টলি 0 নয়, কেউই এক্স্যাক্টলি 0 নয়, তখন তুমি fxy এর মান ধরতে পারো এটা। তো আমরা প্রথমে অপশন 1টাকে নিয়ে চেক করি। মডিউলাস fxy minus 0, modulus x plus y sin 1/x minus 0 less equals to modulus x sin 1/y, y sin 1/x, triangle ব্রেক করলাম, mod x plus mod y। তার মানে এখান থেকে অনেকভাবে অঙ্ক করা যায়। less than epsilon for modulus x minus 0 less than delta equals to epsilon by 2, modulus y minus 0 equals to delta less than delta equals to epsilon by 2। তার মানে এক্ষেত্রে আমরা নেইবারহুডটা কোন নেইবারহুড নিলাম বলো তো? স্কয়ার নেইবারহুড নিলাম। দ্যাট ইজ, আর বেশি লিখছি না, লিমিট xy tends to 0 0 fxy 0 হয়ে গেল। এখান থেকে যদি কেউ মনে করে যে আমি স্কয়ার নেইবারহুডে যাব, যেতে পারে। mod x always less equals to square root of x square plus y square, as usual mod y less equals to square root of x square plus y square। আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা জাস্ট। তাহলে টোটালটা ইকুয়ালস টু দিস, এক মিনিট একটু ডিস্টার্ব করছে, less than epsilon if x square plus y square less than epsilon by 2 তার স্কয়ার equals to delta square, ওই একই, so for delta equals to epsilon by 2 the criteria holds। একটা জিনিস এখানে একটু আমি বলে দিই, মনে রাখবে এটা কিন্তু কখনো হতে পারে না বা একদম হবেই এরকমও বলা যায় না যে রেক্ট্যাঙ্গুলার নেইবারহুডে গিয়ে ডেল্টা ইপসিলনের সম্পর্ক যা এলো সার্কুলার নেইবারহুডে গিয়ে ডেল্টা ইপসিলনের সম্পর্ক সেটাই আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। একই প্রসেস, ইনইকুয়ালিটির স্টেপ যদি পরিবর্তন করা হয় বিভিন্ন স্টেপের জন্য ডেল্টা ইপসিলনের রিলেশনটা বিভিন্ন রকম আসে, তাই ওটা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো এখানে ফাইনালি আমরা যেটা পেলাম বা যেটা বলতে পারি যে লিমিট xy টেন্ডস টু 0 0 fxy ইকুয়ালস টু 0। এইবারে আমরা আমাদের কনসেপ্ট একটু আগে যেটা পড়লাম সেটার দিকে একবার চলে যাই। আমরা কি বলেছিলাম? এক্সিস্টেন্স অফ ডাবল লিমিট উইল ইমপ্লাই ইকুয়ালিটি অফ রিপিটেড লিমিট ইফ দে এক্সিস্ট। এখানে কিন্তু ডাবল লিমিট এক্সিস্ট করে, তাহলে আমরা সাধারণত রিপিটেড লিমিট ইকুয়াল বলে দিই, কারণ ওই যে বললাম খুব রেয়ার প্রবলেম আছে, এটা সেই রেয়ার প্রবলেমের মধ্যে একটা। এক্ষেত্রে কিন্তু রিপিটেড লিমিট এক্সিস্ট করবে না। তারপরে বলেছে ইফ হাউএভার রিপিটেড লিমিটস আর নট ইকুয়াল ডাবল লিমিট ক্যান নট এক্সিস্ট। যদি রিপিটেড লিমিট ইকুয়াল না হয় ডাবল লিমিট এক্সিস্ট করবে না। কিন্তু এটা মনে রাখবে, রিপিটেড লিমিট যদি এক্সিস্ট না করে ডাবল লিমিট কিন্তু এক্সিস্ট করতে পারে। এক্সিস্ট না করা আর ইকুয়াল না হওয়া দুটো কিন্তু ডিফারেন্ট কেস। এক্সিস্ট না করা মানে তার এক্সিস্টেন্সই নেই, তার অস্তিত্বই নেই, কোনো না কারণে অস্তিত্ব ফেল হয়েছে। আর ইকুয়াল না হওয়া মানে তার এক্সিস্টেন্স আছে বাট ভ্যালুটা, নিউমেরিক ভ্যালুটা ইকুয়াল নয়। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আমরা রিপিটেড লিমিট চেক করতে যাব। এবার ধরো তুমি চেক করতে যাচ্ছ লিমিট x টেন্ডস টু 0, এই রিপিটেড লিমিটটা আগে চেক করতে যাচ্ছ, y টেন্ডস টু 0 fxy। তাহলে লিমিট x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0 fxy,
x sin 1 by y প্লাস y sin 1 by x। দেখো এই যে x sin 1 by y এটা কি এক্সিস্ট করে, বলতে পারবে এটা এক্সিস্ট করবে কিনা? না স্যার, এটা ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, এটা এক্সিস্ট করবে না, তাহলে আলটিমেট লিমিটটাও ডাজ নট এক্সিস্ট। কারণ লিমিট y টেন্ডস টু 0 sin 1 by y এটা এক্সিস্ট করে না, তাহলে ওভারঅল লিমিটটা এক্সিস্ট করবে না। একই রকম ভাবে y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 x sin 1 by y প্লাস y sin 1 by x, খেয়াল করে দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 1 by x টা এক্সিস্ট করবে না, তাহলে একই কনসেপ্টে এক্ষেত্রেও লিমিটটা ডাজ নট এক্সিস্ট। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, লিমিট ডাবল লিমিট এক্ষেত্রে কিন্তু এক্সিস্ট করে, বাট এক্ষেত্রে ইটারেটেড লিমিটের এক্সিস্টেন্সই নেই। যেহেতু এক্সিস্টেন্স নেই আমরা সমান হওয়ার কথা ভাবছি না। বুঝতে পেরেছো? এই অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছো? এটা কিন্তু একটু রেয়ার প্রবলেম। ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, fxy equals to zero for y equals to 0. Limit x tends to 0, y tends to 0, fxy that equals to 1. Limit y tends to 0, limit x tends to 0, fxy that equals to -1. xy tends to 0, 0, fxy equals to 0. As limit x tends to 0, fxy not equals to limit y tends to 0, limit x tends to 0, fxy. So double limit not exists. চারটে অপশন এক্ষেত্রে দিয়েছে। fxy x sin 1 by y plus x square minus y square divided by x square plus y square for x y non-zero and y component যদি 0 হয়, এখানে আমাদের x এর উপরে কোনো বাধ্যবাধকতা নেই, x 0 হলেও চলবে, x non-zero হলেও চলবে, fxy এর মান ইন দ্যাট কেস 0। তাহলে চারটে অপশন দিয়েছে, দুটো ইটারেটেড লিমিট তার ভ্যালু বলে দিয়েছে এবং দুটো দেখতে পাচ্ছ একটা 1 -1, ডাবল লিমিটের ভ্যালু বলে দিয়েছে 0। 4 নম্বর বলেছে লিমিট ইটারেটেড লিমিট গুলো ইকুয়াল নয়, তাহলে ডাবল লিমিট এক্সিস্ট করে না। তো কোন অপশনটি হবে বলে মনে হয়? 4 নম্বরটা কি? দেখা যায় ডাবল লিমিটটা এক্সিস্ট করবে না। ডাবল লিমিট এক্সিস্ট করবে না, কিন্তু ওইটা তো ডাবল লিমিট এক্সিস্ট করবে না, কিন্তু তার এগেনস্টে একটা কন্ডিশন দেওয়া আছে। যদি একটা জিনিস এখানে বলে রাখি, কেউ যদি 4 নম্বর অপশনটা টিক মারো, ধরো ডাবল লিমিট এক্সিস্ট করে না, কোনো প্রবলেম নেই, তুমি 4 নম্বর অপশন টিক মারলে, কিন্তু দেখা গেল ডাবল লিমিট এক্সিস্ট করে না অন্য কোনো কারণে, এই দুটোর কারণে নয়, তাহলে কিন্তু তুমি নম্বর পাবে না। কারণ এখানে এই স্পেসিফিক গ্রাউন্ডের এগেনস্টে কনক্লুশনটা না আছে ডাবল লিমিট এক্সিস্ট করে না, এটা কিন্তু একটু বোঝার জায়গা। ঠিক আছে, শুরু করি। fxy লেখা আছে x sin 1 by y plus x square minus y square by x square plus y square for y not equals to 0, 0 for y equals to 0. ধরে নিচ্ছি let
xy tends to 0 0 along y equals to mx, then limit xy tends to 0 0 fxy. প্রথমে বলো তো এই যে y equals to mx এটা কি কোনো স্পেসিফিক পাথকে রিপ্রেজেন্ট করে? বলো তো এটা কি কোনো, এটা একটা ফ্যামিলি অফ পাথকে রিপ্রেজেন্ট করে, ফ্যামিলি অফ স্ট্রেট লাইনস কে রিপ্রেজেন্ট করে পাসিং থ্রু অরিজিন। তার মানে এই y equals to mx কে নিয়ে যদি আমরা কাজ করতে পারি আমরা একটা বিশাল বেনিফিট পেয়ে যাব। দেখা যাচ্ছে y equals to mx এর গ্রাউন্ডে fxy এর লিমিটটা 0 আসলো, তাহলে কি আমরা বলতে পারি ডাবল লিমিট 0? বলো না, তার কারণ স্পেসিফিক্যালি ফ্যামিলি অফ স্ট্রেট লাইন বরাবর যদি লিমিটিং ভ্যালু 0 আসে সেটা এনশিওর করে না লিমিটিং ভ্যালু 0, কারণ ওই যে আমরা বলেছিলাম xy tends to 0 0 along any manner। তার জন্যই কিন্তু পাথ দিয়ে কোনোদিন ডাবল লিমিট এক্সিস্ট করে দেখানো যায় না, নন এক্সিস্টেন্সটা দেখানো হয়। তাহলে শুরু করি। দিস ইকুয়ালস টু লিমিট xy tends to 0 0 x sin 1 by y plus x square minus m square x square by x square plus m square x square। তুমি এখানেও x sin 1 by mx লিখে নিতে পারো, তাতে কোনো ভুল নেই। দেখো লিমিটটা কিন্তু এবার টোটালি এক্স এর উপরে চলে এসছে। লিমিট x tends to 0, ওই যে বলেছিলাম y equals to f1x আর y equals to f2x, ওটাকে এখানে মেলাতে পারবে। x square into 1 minus m square by x square into 1 plus m square। বলো তো এই লিমিটটা এক্সিস্ট করে কিনা? x এর লিমিটিং ভ্যালু 0, তাহলে এটা হলো 0 প্লাস লিমিট x tends to 0 1 minus m square by 1 plus m square। যেহেতু x tends to 0 তার মানে অবশ্যই x not equals to 0। তাহলে ফাইনালি এই যে লিমিটটা তুমি পেলে এটা ডিপেন্ড করছে কার উপরে? m এর উপরে। 1 minus m square by 1 plus m square depends on m, depends on m, এটা m এর উপরে ডিপেন্ড করছে। তার মানে y equals to x যদি আমরা লাইনটা নিতাম এই ভ্যালুটি হতো 0, y equals to 2x যদি নিতাম -3/5। তার মানে m এর মানে ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের এক একটা পার্টিকুলার স্ট্রেট লাইনের জন্য পাসিং থ্রু অরিজিন এটা ডিফারেন্ট লিমিট হোল্ড করবে। সো ডাবল লিমিট ডাজ নট এক্সিস্ট। বোঝা গেল? ডাবল লিমিট এক্সিস্ট করে না। আমরা এখনো দেখাতে পারিনি যে ওই কারণের জন্য এক্সিস্ট করে না, এক্সিস্ট করে না, এটা ঠিক আছে। নেক্সট আমরা চেক করতে যাব লিমিট x tends to 0 y tends to 0 fxy x sin 1 by y plus x square minus y square by x square plus y square এটা এক্সিস্ট করে কিনা খেয়াল করে দেখো। লিমিট y tends to 0 sin 1 by y এটা কি এক্সিস্ট করে? না স্যার, এক্সিস্ট করে না। তাহলে এটা যদি এক্সিস্ট না করে তাহলে একটা পার্ট এক্সিস্ট করে না, অটোমেটিক্যালি এদের কম্বিনেশন সেটাও এক্সিস্ট করে না। সো লিমিট ডাজ নট এক্সিস্ট। নেক্সট জাস্ট এটাকে উল্টে নেব। y tends to 0 x tends to 0 x sin 1 by y by x square plus y square। খেয়াল করে দেখো এখানে x টা টেন্ডস টু 0, যখন আমি অ্যাপ্রোচ করছি তখন কিন্তু y টা ফিক্সড আছে। দ্যাট ইজ এই লিমিটটুকুর জন্য যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম
তার জন্য y কিন্তু ফিক্সড আছে, তার মানে তুমি x এর জায়গাতে 0 বসাতে পারো। তাহলে sin 1/y যেহেতু y ফিক্সড আছে, এটা বাউন্ডেড কোয়ান্টিটি, বাউন্ডেড কোয়ান্টিটির সাথে 0 গুণ হচ্ছে, তাহলে আলটিমেট 0, x এর জায়গায় 0, x এর জায়গায় 0, তাহলে -y² যেহেতু x টেন্ডস টু 0, তার মানে x নট ইকুয়ালস টু 0, x টেন্ডস টু 0 মানে x 0 কে অ্যাপ্রোচ করে, রাইট বা লেফট যেখান থেকে হোক, বাট এক্স্যাক্টলি 0 নয়, কারণ 0 এর ক্ষেত্রে লিমিট পয়েন্ট। বাট y যেহেতু ফিক্সড, sin 1/y অসিলেট করে -1 থেকে 1 এর মধ্যে, তাহলে তার সাথে x দিয়ে গুণ করো, বোথ সাইডে স্যান্ডউইচ অ্যাপ্লাই করো, ওটা হয়ে গেল 0। এবার দেখো y টা টেন্ডস টু 0, তার মানে y নট ইকুয়ালস টু 0, তাহলে এটা -1। এটা কিন্তু খুব ভালো প্রবলেম। তাহলে আলটিমেট ভ্যালুটি হলো -1। তাহলে এবার আমরা অপশনের দিকে চলে যাই। y টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, fxy -1 এটা এক্সিস্ট করে না, এটা কিন্তু এক্সিস্ট করে, এটা 0 নয়, এক্সিস্ট করে না, এটাও এক্সিস্ট করে না, বাট সেটা এই রিজনের জন্য নয়, নট ফর দিস রিজন, নট ফর দিস রিজন। তাহলে ফাইনালি দিস অপশন 2 ইজ দ্য রাইট অপশন। বুঝতে পেরেছো প্রত্যেকে? এটা কিন্তু খুব ভালো প্রবলেম। তোমাদের সারফেস ইন্টিগ্রেশনের ওই সারফেস এরিয়ার ভিডিওগুলো পেয়ে গেছো প্রবলেমের? না স্যার। ঠিক আছে, আমি দিয়ে দিয়েছি, হয়তো আপলোড করেনি, করলে দিয়ে দেবো। নেক্সট, fxy এর ভ্যালু বলেছে 1 যখন xy নট ইকুয়ালস টু 0 আর 0 যখন xy ইকুয়ালস টু 0। দেখা যায় একটা কম্পোনেন্ট 0 আর একটা 0 নয়, বাট প্রোডাক্ট 0, তাহলে fxy তুমি 0 ধরবে, আর যদি দুটো কম্পোনেন্ট নন 0 হয় তাহলে xy তুমি নন 0ই ধরবে। এটা তোমাকে বলে দিয়েছে। 4টা অপশন দিচ্ছে। লিমিট x টেন্ডস টু 0, y tends to 0, fxy that equals to 1 equals to limit y tends to 0, x tends to 0, fxy equals to limit xy tends to 0, 0, fxy। 2 নম্বর অপশন দিচ্ছে লিমিট x tends to 0, y tends to 0, fxy not equals to x tends to 0, fxy। 3 নম্বর অপশন দিচ্ছে লিমিট xy tends to 0, 0, fxy equals to 0। 4 নম্বর অপশন দিচ্ছে নান অফ দেম, মানে 1, 2, 3 তার মধ্যে কেউ নয়। তো প্রবলেমটা ভালো করে বুঝবে। fxy এর মান 1 যখন x আর y এর প্রোডাক্ট নন 0, আর 0 যখন x আর y এর প্রোডাক্ট ইকুয়ালস টু 0। তাহলে প্রথমে আমরা যদি ইটারেটেড লিমিট চেক করতে যাই, আমরা চেক করতে যাচ্ছি লিমিট x tends to 0, y tends to 0, fxy। আমরা প্রথমে এই পার্টটাকে নিচ্ছি। দেখো উইদিন থার্ড ব্র্যাকেট যে পার্টটা আছে এখানে কিন্তু y 0 দিকে যাচ্ছে, তার মানে x ফিক্সড আছে। তাহলে খেয়াল করে দেখো y tends to 0, তার মানে y exactly not equals to 0, but y is very close to 0, y is very close to 0।
maybe from the right, maybe from the left. And x is fixed. X is fixed in this case. Fixed মানে তাকে আমরা 0 ধরি না at least. তাহলে y not equals to 0, x fixed, x not equals to 0. তার মানে fxy এর মান তুমি কত নেবে বলো? 1 নেবে। ফাংশনটা কি বলেছিল? 1 যখন xy নন জিরো আর 0 যখন দুজনেই 0। তাহলে যখন তুমি y টেন্ডস টু 0 নিচ্ছ তার মানে y 0 কে অ্যাপ্রোচ করছে, y 0 এর কাছে আছে, রাইট থেকে হোক বা লেফট থেকে হোক, বাট y 0 নয় আর x এর কিছু নেই, তার মানে x ফিক্সড আছে। তাহলে ইন দ্যাট কেস fxy টা আমি নেব 1। তাহলে ফাইনালি এর ভ্যালু হয়ে গেল 1। y টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, fxy ওই একই ঘটনা। এক্ষেত্রে কিন্তু x স্টার টেন্ডস টু 0, তার মানে x স্টার নট ইকুয়ালস টু 0 and y is fixed। y এর কিছু বলা নেই, তার মানে উইদিন থার্ড ব্র্যাকেট ফার্স্ট ক্যালকুলেশনটা যখন হচ্ছে y ফিক্সড, তার মানে xy নট ইকুয়ালস টু 0। 1 আলটিমেট 1। তাহলে এক্ষেত্রে কিন্তু ইটারেটেড লিমিট এক্সিস্ট করছে এবং ইকুয়াল। এইবার আমরা চলে যাব ডাবল লিমিট দেখতে, কারণ এক্সিস্টেন্স এন্ড ইকুয়ালিটি অফ রিপিটেড লিমিট কখনো এনশিওর করে না যে ডাবল লিমিট এক্সিস্ট করছে কি করছে না। এবারে আমরা চলে যাব ডাবল লিমিট চেক করতে। ভালো করে খেয়াল করে দেখো, আমরা যাচ্ছি হচ্ছে 0 0 দিকে, xy টেন্ডস টু 0 0। সাপোজ এটা ox, সাপোজ এটা oy, এটা ox, এটা oy। আমরা যাচ্ছি 0 0 দিকে, আমরা হাজারো ভাবে যেতে পারি। 0 0 দিকে আমরা y ইকুয়ালস টু x লাইন বরাবর আসতে পারি, আমরা x অক্ষ বরাবর আসতে পারি, y অক্ষ বরাবর আসতে পারি। তাহলে আমরা দুটো ডিফারেন্ট পাথ বরাবর নেব। লেট xy টেন্ডস টু 0 0 along x axis। তুমি এখানে along y axis ও নিতে পারো, রেজাল্ট একই পাবে। এমন না এটা আবার ভাববে না যে x axis নিলাম বলে একটা রেজাল্ট পেলাম আর একটা y axis নিয়ে দেখি, কোনো লাভ হবে না, একই রেজাল্ট পাবে। তার একটা কারণ আছে। তাহলে along x axis যখন তুমি নিচ্ছ তার মানে y এর মানটি হচ্ছে 0 x অক্ষের উপরে, তার মানে x যাই হোক না কেন এদের প্রোডাক্টটাই 0। ভালো করে খেয়াল করে দেখো, এই একই ঘটনা কিন্তু y অক্ষের উপরে নিলেও ঘটতো। তুমি যদি along y axis নিতে, y axis এর উপরে x এর মানটা 0, y টা টেন্ড টু 0, তার মানে y 0 এর কাছে আছে বাট এক্স্যাক্টলি 0 নয়, বাট x টা 0, প্রোডাক্ট 0। এখানেও তাই, যেহেতু তুমি along x axis নিচ্ছ তাহলে y টা 0, তুমি এই বরাবর ওর দিকে যাচ্ছ, এই বরাবর। x টা এখানে টেন্ড করছে 0 তে, এক্স্যাক্টলি 0 নয়, বাট যেহেতু y 0 তাহলে প্রোডাক্ট 0। সো লিমিট xy টেন্ডস টু 0 0 fxy, y ইকুয়ালস টু 0 বসাচ্ছ, তাহলে আলটিমেট লিমিটটা তো x এর দিকে চলে যাচ্ছে। x টেন্ডস টু 0 f অফ x, 0। এবার দেখো f অফ x, 0 এর মান অটোমেটিক্যালি 0, কারণ আমরা ফাংশনটাতেই বলে দিয়েছিলাম যে যদি প্রোডাক্ট 0 হয়, x আর y এর গুণফল 0 হয়, তাহলে fxy 0। তাহলে বসিয়ে দাও, দ্যাট ইকুয়ালস টু 0। y অ্যাক্সিস দিলে কিন্তু আলাদা কিছু পাবে না। আলাদা কিছু নিতে গেলে এমন একটা পাথ তোমাকে নিতে হবে যেটা একটাও কোয়ান্টিটি ডিরেক্টলি 0 নয়। তাহলে ধরে নিচ্ছি, লেট along y ইকুয়ালস টু x, তুমি y ইকুয়ালস টু x স্কোয়ার নিতে পারো, কিউব নিতে পারো, কোনো প্রবলেম নেই। y ইকুয়ালস টু mx ও নিতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। y ইকুয়ালস টু x বরাবর 0 দিকে যাচ্ছ, দেখো কেউ কিন্তু এক্স্যাক্টলি 0 নয়, x আর y সমান হয়ে গেছে এই ক্ষেত্রে। দ্যাট ইজ লিমিটটা আইদার x এর উপরে ডিপেন্ড করবে অথবা y এর উপরে ডিপেন্ড করবে, বাট দুজনেই কিন্তু এক্স্যাক্টলি একসাথে 0 নয়। তাহলে লিমিট xy টেন্ডস টু 0 0 fxy, x টেন্ডস টু 0 f of x, x। যেহেতু x টা টেন্ডস টু 0 তার মানে x টা নট ইকুয়ালস টু 0,
ডেফিনেটলি এফ এক্স এক্স ইকুয়ালস টু তুমি নেবে 1, কারণ এক্স কে নট ইকুয়ালস টু 0, দুটো নন জিরো কোয়ান্টিটির গুণফল, তাহলে আলটিমেট তুমি কি ভ্যালু পেলে 1। তাহলে তুমি দুটো ডিফারেন্ট পাথ বরাবর দুটো ডিফারেন্ট লিমিট পেলে। তার মানে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, সো ডাবল লিমিট নট এক্সিস্টস। এইবার ভালো করে অপশনগুলোকে চেক করো, দিয়ে বলো এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি এক্ষেত্রে সুইটেবল অপশন। অপশন 4। প্রথমটা বলেছিল দুটো ইকুয়াল, তার সাথে fxy ও ইকুয়াল, কিন্তু fxy তো এক্সিস্ট করে না। দ্বিতীয়টা তো নয়, তৃতীয়টাও নয়, তাহলে নান অফ 1 2 3, অপশন 4 ইজ দ্য রাইট অপশন। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, এর উপরে বাকি কিছু প্রবলেম আছে, ওগুলো আমি ভিডিও করে দিয়ে দেবো কালকের পর। কালকে কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটিটা করাবো, আজকে আর করাবো না, কারণ আজকে অনেকগুলো করালাম একসাথে। এই পার্টটা একটু আজকের দিনটা তোমরা দেখে নিও, কালকে অনেকটা করা যাবে। তো কালকে কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি করাবো, আর এর বাকি ভিডিও প্রবলেমগুলো আমি ভিডিও করে দিয়ে দেবো। তোমাদের যদি কিছু বলার থাকে বলো, কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারো।